ক্ষমতা ধরে রাখতেই নৃশংস দমনপীড়ন। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার। সিলগালা করার নির্দেশ। বললেন, আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। নির্বাচনের রোডম্যাপ দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ। নতুন দল গঠনে জনমত জরিপ বৈষম্য বিরোধীদের। ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রতিশ্রুতি। পুলিশি বাধা উপেক্ষা করে দাবি আদায়ে সচিবালয়ের সামনে বিডিআর সদস্য ও স্বজনরা। পিলখানা হত্যার রহস্য উন্মোচনের দাবি শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশনের। এবং রাজধানীতে ভোজ্য তেল সরবরাহে তীব্র সংকট। চট্টগ্রাম বন্দরে রমজানের ভোগ্যপণ্য খালাসে ধীরগতি। বাজারে প্রভাব পড়ার শঙ্কা। সঠিক তথ্য ও নতুন ভ্যাট প্রত্যাহারের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত দমনপীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 1.5 মাসে 1400 হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে 12 থেকে 13% শিশু। এ সময় নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার এবং দমনমূলক আইন ও নীতি বাতিল সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এবং পুলিশের এসবি, ডিবি ও সিটিটিসি আন্দোলনকারীদের দমনের নামে সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। সাবেক সরকারের কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং সাবেক ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত সহিংস ও অপরাধী গোষ্ঠীগুলো গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা, ব্যাপক গ্রেপ্তার ও আটক, শিশুদের উপর নিষ্ঠুর ও অমানবিক আচরণ। মিলিটারি রাইফেলের গুলিতে 66% মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। জাতিসংঘের কাছে পুলিশ ও র্যাবের দেয়া তথ্য অনুসারে জুলাই আন্দোলনে 11,700 জনের বেশি মানুষকে গ্রেফতার ও আটক করা হয়। একই সঙ্গে ডিজিএফআই, এনএসআই এবং র্যাব গণমাধ্যমের ওপর চাপ দেয় যাতে আন্দোলন এবং তাদের সহিংস দমনের বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি না করা হয়। পুলিশের সঙ্গে মিলে ডিজিএফআই ভুক্তভোগী, তাদের পরিবার এবং আইনজীবীদের মুখ বন্ধ রাখতে ভয় দেখাতে থাকে। এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে ওএইচসিআর এই প্রতিবেদনে বেশ কিছু পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার, দমনমূলক আইন ও নীতি বাতিল, প্রাতিষ্ঠানিক ও শাসন খাতের সংস্কার এবং বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় পরিবর্তন করে বৈষম্য কমানো। জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সুপারিশগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং প্রত্যেকটা সুপারিশ কার্যকর করার চেষ্টা করবে যাতে করে এই ধরনের ঘটনার আর কখনো পুনরাবৃত্তি ঘটানোর কেউ সাহস না পায়। আন্দোলনে খুনের বিচার থেকে কারো মুক্তি নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে দেশের মানুষ। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। বললেন, আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরে 3000-এর মতো ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের র‍্যাব 2-এর সাবেক দফতরের আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জড়িতদের বিচার করা হবেই। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে নিয়ে বুধবার সকালে রাজধানী আগারগাঁওয়ের র‍্যাব 2-এর সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। আয়নাঘরের খুপড়ি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের বর্ণনা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ, এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরকে বন্দী রাখার কক্ষ শনাক্ত করেন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিভৎস এসব নির্যাতনের ঘটনাকে আইয়ামে জাহিলিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। বিভৎস দৃশ্য, এটা মানুষের
মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। ডক্টর ইউনূস জানান, শুধু র‍্যাব 2 এর কার্যালয় নয়, সারা দেশের এমন 700 থেকে 800 আয়নাঘর আছে যেখানে বিনা অপরাধে প্রায় 3000 মানুষকে নির্যাতন করা হয়েছে। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। যে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এখন উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এদিন দুপুরে আয়নাঘর নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে, পাশাপাশি সন্ধান পাওয়া সব আয়নাঘরই সিলগালা রাখা হবে। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে 3-4টি মামলায় রায়ের সম্ভাবনা রয়েছে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা স্বাধীন কারো ধার ধারেন না মন্তব্য করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছেন, এই ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলার রায় পেয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3-4টি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যেই হতে পারে। মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। এতে করে বিচার নিয়ে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হবে। চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার আরও বলেন, তারা স্বাধীন কারো ধার ধারেন না। একটু অসন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে, 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। জুলাই আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ 6টি বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এর অংশ হিসেবে দেশব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি পয়েন্টে মতামত নেওয়া হয় শিক্ষার্থীদের। এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ 6টি বুথে নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে নতুন দলের নাম, প্রতীক সহ নানা প্রত্যাশার কথা জানান তারা। বাংলাদেশের জন্য যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়, ফেসিবাদ সরকার না আসতে পারে, সব দিক দিয়ে যেন এগিয়ে যাইতে পারে, ওইটাই তাদের
প্রত্যাশা। এর জন্য আন্দোলন করছিলাম সবাই, এমন একটা দেশ আমাদের উপহার দেবে যেটা আমাদের স্বপ্নের বাংলাদেশ ছিল, সেটা বাস্তবায়ন হবে। সংগঠকরা বলছেন রাজনৈতিক দল গঠনে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা। সবার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছি। তরুণদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে চাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। ছাত্র জনতার মতামতের প্রতিফলন যেন আমরা ঘটাতে পারি, সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী ছাত্র থেকে শুরু করে তৃণমূল প্রান্তিক মানুষদের মতামত সংগ্রহ করছি। ক্যাম্পেইন পরিদর্শনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, নতুন দল গঠনে অনলাইন অফলাইনে এখন পর্যন্ত প্রায় 2.5 লাখ মানুষ মতামত দিয়েছেন। এ সময় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হলে তা গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি। মানুষের চিন্তার ফলাফলকে আমরা ভাষা দিয়ে আমরা রাজনৈতিক দিকে রূপান্তর করতে চাই। একটি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশনে গ্রাউন্ড ক্রিয়েট হয়েছে কিনা, সেখানে সবার সমান অংশগ্রহণ থাকবে কিনা, সেটির উপরে আমরা নির্ধারণ করব যে ডিসেম্বর, এই 2024 সালের ডিসেম্বর নাকি 2025 সালের ডিসেম্বর। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি 7 কলেজে ক্যাম্পেইন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরাসরি যাচ্ছি সেখানে। কয়েকদিন আগে দেশের দল হাসিনার এই বেশিবাদী সরকার পতনের আগে তেল গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন করেছে। এখন আন্দোলন হল না, কেন হল না? আমরা আন্দোলন কেন করছি না? কার বিরুদ্ধে আন্দোলন করব? আন্দোলনটা কতটুকু মানানসই? কারণ এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা গাড়ি গান শুনছি সংস্কার 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 সংস্কার। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বাংলার বুদ্ধি দেয়, তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তারা বুদ্ধিজীবী, তাদের জন্য কারণে কমিশন গঠন করা হয়েছে। শুনলাম সে কমিশনের যে সুপারিশ আছে তার নিয়ে 600 পৃষ্ঠা। এই 600 পৃষ্ঠা ব্যাখ্যা করে পড়তে 6 মাস সময় লাগে। তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবেন কি করবেন না। আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের বদল। কেন? সুষ্ঠু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা যাদের ভোট শেষে দিব, আমার পছন্দের মানুষকে আমি দেব। আমি কেন্দ্রে ভোট দিব, দিনে ভোট দিনে দেবো, রাত্রে দেবো না। তার জন্য এই 16 বছর কিসের জন্য আন্দোলন? কেন এত বড় গুণের তালিকা? কেন এত বড় শহীদের তালিকা? কত মানুষের বুক খালি গেলে মা বোন থাকে, কত ভাই হারা, কত মানুষ সন্তান হারা। অনেকের মধ্যে বলেন না আমাদের যুবক শ্রমিক যারা বিবাহিত, দীর্ঘদিন জেল এবং নানা জায়গায় পালিয়ে থাকতে থাকতে বাড়িতে এসে বউ খুঁজে পায় নাই, বলতে পারে। লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডিআর হত্যার বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় হুমকি আসছে বলে অভিযোগ করেছে শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে এ ঘটনার পুনঃ তদন্তের কথাও বলেন তারা। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানিয়ে কারাগারে যেসব বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই রহস্য উন্মোচনের দাবি বিডিআর শহীদ পরিবারের। হত্যা মামলায় যারা খালাস তাদেরকেই জামিন দেওয়া হয়েছে, এই বিষয়টা আমরা সকলেই জানি। তো যার কারণে হত্যা মামলায় যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে আসলে খালাস দেওয়া হয়নি, আর এই বিষয়টা পরিষ্কার। জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই রহস্য উন্মোচন করা প্রয়োজন।
ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবারবর্গ। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে 2300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। বনানীতে নগদের অফিসে অভিযানে দুদক এই অসঙ্গতি খুঁজে পায়। পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে অভিযান চালিয়েছে দুদক। 4 ঘন্টার অভিযানে তথ্য মেলে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদ অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে 1711 কোটি টাকার ফান্ড সরিয়ে নেয়। পট পরিবর্তনের পর নবনিযুক্ত প্রশাসক বিষয়টি স্বীকার করে বলছেন, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। 3টা অনিয়ম, এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। এদিকে নগদের 70% বেশি মালিকানা বিদেশিদের। এ কারণে বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সংস্থাটি। একই সঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সঙ্গে অসম চুক্তি হয়েছে সেগুলো বিশ্লেষণ করবে অভিযানকারী দল। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদের রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা, ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। এরই মধ্যে নগদের প্রতারণার ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। এর দায়ে ডিলারদের ঘাড়ে চাপাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা, আর ডিলাররা অভিযোগের তীর ছুড়ছেন মিল গেটে। এমন পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ফায়দা লুটতে রমজানকে সামনে রেখে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। পাড়া মহল্লার দোকান ঘুরে রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে এসেছেন গাড়ি চালক জনি, কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেও না পেয়ে হতাশ তিনি। 5 লিটার জিগাইলাম কত ভাই, কয় 850। আমি বললাম যে আমাকে 1 বোতল দেন। উনি বলতেছে আর কি নেবেন? আমি বললাম আমার আর কোনো কিছু নাই। তো বললো যে না ভাই তাইলে হবে না, আপনি তেলের সাথে 2 প্যাকেট আটা নিতে হইব, না হয় চাল নিতে হইব, এই আর কি অবস্থা। বিক্রেতারা বলছেন, কয়েক সপ্তাহ ধরেই সয়াবিন তেলের চরম সংকটে ভুগছে বাজার। এর দায় ডিলারদের কাঁধে চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। 2 কার্টন তেল আনলাম, আটা দিয়ে দেয় 1 বস্তা। সামনে রমজান, এই অনুযায়ী ডিলার কোনো সাপ্লাই দিচ্ছে না, তেল খুবই কম দিচ্ছে। সিন্ডিকেটটা কই সেটা তো আর আমরা জানি না, এটা তো সরকার জানে আর মিল মালিকরা জানে। আগের চেয়ে একটু বেশি মনে হইতেছে এখন তেলের দাম, তেল পাওয়া যেতেছে না। এদিকে নিজেদের নিরুপায় দাবি করছেন ডিলাররা। তাদের দাবি, রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন 200 থেকে 250 টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে পাচ্ছেন মাত্র 10 টন করে। সঙ্গে রয়েছে ডাল, আটা, সুজি সহ অন্য পণ্য কেনার চাপ। 10 টন তেলও পাচ্ছি না, তারপরও অনেক নীতি নির্ধারণ আছে, এই তেলের সাথে এই নিতে হবে, না হলে তেলের ডিউ নেবে না। বাজারে যখন এমন বেহাল দশা, তখন বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় সংস্থাটির মহাপরিচালক জানান, বিশেষ সুবিধা আদায়ে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, কাগজে কলমে মিল থেকে সরবরাহ থাকলেও তা আসছে না বাজারে। উৎপাদন আছে অথচ সাপ্লাই হচ্ছে না, আমদানি আছে অথচ সাপ্লাই হচ্ছে না, সেই বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এ অবস্থায় বাজার কারসাজি বন্ধ করতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যে এই জায়গাতে একেবারে পরিষ্কারভাবে সরকারকে জনগণের কষ্টটা বুঝে আসলে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন, গেল ডিসেম্বরের পর জানুয়ারিতে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর থেকেই সরবরাহ সংকটে পড়ে বাজার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মোদীর এ সফরে দুই মধ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন অনেকে। কেমন হতে পারে এবারের ট্রাম্প মোদী বৈঠক, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিভিন্ন সময়ে ভারতের নানা সিদ্ধান্তের কড়া সমালোচনা করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে বন্ধুত্বের মর্যাদা বজায় রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সবসময় নমনীয় থাকতে দেখা গেছে তাকে। 2017 সালে ওয়াশিংটনে এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক দিয়ে শুরু হওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে আরও জোরালো হয়েছে। তাই মোদীর এবারের যুক্তরাষ্ট্র সফরে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্রিফিং এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেয়া মোদীর বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বৈঠকে। বাইডেন শাসনামলে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি দেখা দেয়, যা পূরণের জন্য ট্রাম্প ভারতের কাছে শুল্ক কমানোর দাবি জানাতে পারেন। মোদীও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য এবং কৌশলগত সহায়তা চুক্তির প্রস্তাব দিতে পারেন, যাতে করে বিশ্ববাজারে চীনের প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করতে পারে দুই দেশ। এছাড়াও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত ইস্যু অভিবাসন ও ভিসা নীতিও উঠে আসতে পারে বৈঠকে। এর মধ্যেই বেশ কয়েকজন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। মোদিও তাদের সাদরে গ্রহণ করেন। তবে ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ H-1B ভিসা সুবিধা বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন মোদি, যা এবারের বৈঠকেও উঠে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর জন্য এবারের মেয়াদে ট্রাম্প বেশ সোচ্চার। তাই রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল নিতে মোদীকে চাপ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মোদিও নিজের কিছু উদ্দেশ্য নিয়ে ওয়াশিংটন যাচ্ছেন। ভারতের পারমাণবিক শক্তি খাতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিনিয়োগ আদায় অন্যতম লক্ষ্য। এছাড়াও প্রযুক্তি খাতে পারস্পরিক সহায়তার বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়। বিবিসি বলছে, বৈশ্বিক ইস্যুতেও দুই নেতার মধ্যে হতে পারে আলোচনা। এর মধ্যে ইরানের চাবাহার বন্দর উন্নয়নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলতে পারেন মোদি। এদিকে ইউক্রেন, রাশিয়া এবং হামাস ইসরায়েল সংঘাত বন্ধে মোদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিতে পারেন ট্রাম্প। এছাড়া দুই নেতার বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। অধরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে টাইগাররা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, দলের প্রত্যেকে বিশ্বাস করেন চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট শান্ত। দেশ ছাড়ার আগে মিরপুর স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলনে নেমেছে ফিল সিমন্সের দল। এর আগে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আত্মবিশ্বাস কাকে বলে, কত প্রকার ও কি সব প্রশ্নের একটাই উত্তর দিলেন শান্ত। বুঝিয়ে দিলেন এখন আর ভালো খেলে ফিরে আসার দিন নেই। আইসিসি ইভেন্টে জিততেই যায় বাংলাদেশ। কিন্তু বাস্তবতা বলছে শান্তর এই আত্মবিশ্বাস ব্যাকফায়ার করতে পারে যে কোনো সময়। অন্তত আইসিসি ইভেন্টে সাম্প্রতিক অভিজ্ঞতা যে ভালো নয় টাইগারদের। তবে এখানেও শান্ত ভাবেন সবার চেয়ে আলাদাভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরের রেজাল্টকে অনুপ্রেরণা মেনে বিশ্বাস রাখতে চান স্কোয়াডের উপর। কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবে ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। প্রস্তুতি নিয়ে আক্ষেপ করে গেছেন হেড কোচ, যদিও অধিনায়ক ভাবতে চান না নেতিবাচক কিছু। বাকি থাকা 5-6 দিনে নিজেদের সেরা ছন্দে ফিরবে দল, আত্মবিশ্বাসী শান্ত। প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো আমরা। নিজের ম্যাচ না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা দেখেন না অধিনায়ক। এবারের আসরে নিজের ট্রাম্প কার্ড হিসেবে এগিয়ে রাখছেন মুশি রিয়াদের অভিজ্ঞতা আর রিশাদের ম্যাজিককে। থ্যাংক ইউ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে।